পাকিস্তান আমল থেকে শুরু করে সবজন মন্ত্রী বা মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু নীলফামারী বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জেলা হিসেবে এখনো পরিচিত। একমাত্র জেলা শহর নীলফামারী যেখানে কোনো ডিভাইডার যুক্ত রাস্তা নাই। একমাত্র জেলা শহর নীলফামারী যে জেলা শহর, এর সাথে বাংলাদেশের অন্য কোনো জেলা শহরের সরাসরি সড়ক পথে যোগাযোগ নাই। ঠাকুরগাঁও এবং নীলফামারীর মাঝখানে আত্রাই নদী, মাঝখানে এই জয়গঞ্জ এবং ঝাড়বাড়ির মধ্যে যদি ব্রিজ নির্মাণ করে ঠাকুরগাঁওর সঙ্গে একটা ন্যাশনাল হাইওয়ে তৈরি করা যায়, উল্লেখযোগ্য একটা বাণিজ্য কেন্দ্র সৃষ্টি করা সম্ভব চিলাহাটি বন্দরকে। চিলাহাটি একটা ট্রানজিট পয়েন্ট, যেখান থেকে ভারতে যাওয়া যায়, যেখান থেকে অত্যন্ত নিকটে চায়না, যেখান থেকে অত্যন্ত নিকটে ভারত, নেপাল এবং ভুটান, চারটা রাষ্ট্র কাছাকাছি অবস্থিত, সেখানে একটা সংলগ্ন, তিনটা কাছাকাছি। এই চিলাহাটি থেকে যদি সড়ক এবং রেল যোগাযোগের মাধ্যমে চায়না, ভুটান, নেপাল এবং ভারতের সাথে সংযোগ স্থাপন করা যায়, বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টি করা যায়, নীলফামারী জেলার চেহারা পাল্টে যাবে। নীলফামারীতে ভুট্টা ভালো হয়, এই ভুট্টা বিদেশে রপ্তানি হয়, সেখানে মানে হরলিক্স তৈরি করে প্যাকেটজাত করে বাংলাদেশে চড়া দামে আমাদের কাছে বিক্রি করা হয়। অথচ এই ডিমদার ভুট্টা দিয়ে যদি ইপিজেডে একটা কারখানা তৈরি করা যেত, আপনার হরলিক্স তৈরির কারখানা তৈরি করা যেত, ইপিজেডে মা বোনেরা কাজ করেন, এখন বাংলাদেশে একটা উল্লেখযোগ্য হারে মহিলারা শ্রমিক হিসেবে কাজ করে, অন্যান্য পদেও কাজ করে। নীলফামারীতে শ্রমিক মহিলাদের সংখ্যা হচ্ছে পুরুষদের সংখ্যার সমান। এই মহিলারা যে কর্ম পরিবেশে করে কাজ করে এবং যেখান দিয়ে যাতায়াত করে, সেই যাতায়াতের পরিবেশ এবং কর্ম পরিবেশ একটাও নিরাপদ নয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে মহিলাদের তাদের কর্ম করার ক্ষেত্রে যাতায়াতের পথে এবং কর্ম পরিবেশে আমরা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে এবং নীলফামারীতে দাঁড়িপাল্লা বিজয়ী হয়ে নীলফামারীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। আমাদের দেশের দুস্থ বিধবা মহিলা সহ সকল মহিলারা বঞ্চিত হন, নিপীড়িত হন, অর্ধাহারে অনাহারে থাকেন। আমাদের আলোচনায় স্বাগত। আজ আমরা নীলফামারী 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সেগুলো একটু বিশ্লেষণ করব। মানে তিনি নীলফামারীর জন্য একটা বেশ বড়সড় উন্নয়ন পরিকল্পনা ভোটারদের সামনে রেখেছেন। নীলফামারীর বঞ্চনার ইতিহাস তো আর নতুন কিছু না, অনেক পুরনো। অতীতে জেলার মানুষ জনপ্রতিনিধি বানিয়েছেন, এমনকি মন্ত্রীও হয়েছেন কেউ কেউ। কিন্তু জেলার যে সার্বিক ভাগ্য, সেটার কি খুব পরিবর্তন হয়েছে? হয়নি। রাস্তাঘাটের সেই বেহাল দশা, শিল্পায়নে পিছিয়ে থাকা, ভালো শিক্ষার অভাব, এগুলো যেন একটা নিয়তির মতো হয়ে দাঁড়িয়েছিল। তো অ্যাডভোকেট লতিফ এই অচলায়তনটা ভাঙার কথাই বলছেন। তার যে প্রস্তাবিত প্রকল্পগুলো, যেমন ধরুন জয়গঞ্জে আত্রাই নদীর ওপর সেতু, চিলাহাটি স্থলবন্দরকে একদম আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া, উত্তরা ইপিজেডে মানে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে নতুন শিল্প যেমন হরলিক্স বা এই টাইপের পণ্যের কারখানা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নীলসাগরকে ঘিরে পর্যটনের বিকাশ, আবার দেখুন বহু বছর ধরে বন্ধ থাকা দারোয়ানি টেক্সটাইল মিলটা আবার চালু করা, আর একটা পুরোপুরি দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা, এগুলোকে আমি আসলে দেখি একটা মানে গুছানো উন্নয়ন কৌশলের অংশ হিসাবে। এগুলো কিন্তু বিচ্ছিন্ন না, একটার সাথে আরেকটা জড়িত। পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে নীলফামারী শুধু যোগাযোগেই উন্নত হবে না, এটা উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হয়ে উঠতে পারে। আর এর মাধ্যমে কিন্তু প্রচুর কর্মসংস্থান হবে, স্থানীয় সম্পদ বিশেষ করে কৃষি পণ্যের ঠিকঠাক ব্যবহার হবে, আর সব মিলিয়ে মানুষের জীবনযাত্রার মান বাড়বে। এই দলের নেতারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারা 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, মন্ত্রণালয় চালিয়েছেন মন্ত্রী হিসাবে। তাদের মন্ত্রণালয়ে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায় নাই। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে জামাত ইসলামীর কোনো বিকল্প নাই। আর দুর্নীতির বিরুদ্ধে তার যে শক্ত অবস্থান আর অতীতের উদাহরণ দিয়ে স্বচ্ছতার যে কথাটা বলছেন, মনোবীক্ষণ যন্ত্র দিয়েও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি, এটা হয়তো প্রতীকী, কিন্তু সদিচ্ছাটা তো বোঝা যায়। সেটা কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের একটা ইচ্ছার দিকেই ইঙ্গিত দেয়। আমার মনে হয় নীলফামারীর মতো একটা জেলার ঘুরে দাঁড়ানোর জন্য এরকম সাহসী পদক্ষেপ দরকার। অ্যাডভোকেট লতিফের প্রতিশ্রুতিগুলো যে নীলফামারীর মানুষের অনেক দিনের আশা আকাঙ্ক্ষারই একটা প্রতিফলন, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আর আপনি যেভাবে প্রকল্পগুলোর একটা সমন্বিত ছবি দেখালেন, সেটা শুনতেও বেশ আকর্ষণীয় লাগছে সত্যি। জয়গঞ্জ সেতু হলে যোগাযোগ বাড়বে, বন্দর চালু হলে ব্যবসা বাড়বে, ইপিজেডে শিল্প আসলে কাজ পাবে মানুষ, বিশ্ববিদ্যালয় হলে ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাবে, এই সবই তো আমরা চাই। আমি যদি একটু অবকাঠামোর দিক থেকে শুরু করি, জয়গঞ্জ সেতু আর চিলাহাটি বন্দরের আধুনিকায়ন, এই দুটোকে একসাথে দেখা উচিত।
দেখুন, জয়গঞ্জে সেতুটা হয়ে গেলে শুধু যে ঠাকুরগাঁও বা পঞ্চগড়ের সাথে দূরত্ব কমবে তা নয়, এটা নীলফামারী শহরের জন্য একটা বাইপাসও দেবে, যেটা ব্যবসা বাণিজ্যের প্রসারে দারুণ কাজে লাগবে। মানে পুরো অঞ্চলের ভেতরের যোগাযোগ ব্যবস্থাটা অনেক শক্তিশালী হবে। এর সাথেই কিন্তু যুক্ত হবে চিলাহাটি বন্দরের আধুনিকায়ন। মনে রাখতে হবে, চিলাহাটি শুধু একটা স্থলবন্দর না, এটা একটা রেল ট্রানজিট পয়েন্টও। এই বন্দরটাকে যদি আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায় আর ভারতের হলদিবাড়ির সাথে রেল যোগাযোগটা পুরোপুরি চালু করা যায়, তাহলে এটা শুধু ভারত নয়, ভুটান আর নেপালের সাথেও ব্যবসার দরজা খুলে দেবে। এমনকি পরোক্ষভাবে চীনের সাথেও বাণিজ্যের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই দুটো প্রকল্প মিলে নীলফামারীর যে ভৌগোলিক অবস্থান, সেটাকে কাজে লাগিয়ে অঞ্চলটাকে একটা বড়সড় লজিস্টিক্স হবে পরিণত করার বিরাট সম্ভাবনা তৈরি করে। এটা কিন্তু শুধু কথার কথা না, অঞ্চলের ভূ অর্থনৈতিক যে পোটেনশিয়াল, সেটাকে কাজে লাগানোর একটা সুচিন্তিত পদক্ষেপ বলেই আমার মনে হয়। হ্যাঁ, কৌশলগত গুরুত্বের বিষয়টা আমিও মানছি। ভৌগোলিক অবস্থান অবশ্যই নীলফামারীর একটা বড় শক্তি। ইপিজেডে হরলিক্স বা এই ধরনের পুষ্টিকর খাবার তৈরির কারখানা বানানোর যে প্রস্তাবটা, এটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ এটা শুধু একটা নতুন ইন্ডাস্ট্রি স্থাপন না, এটা হলো স্থানীয় কৃষির সাথে শিল্পের একটা মেলবন্ধন ঘটানোর দারুণ সুযোগ। নীলফামারীতে তো ভুট্টা উৎপাদন ভালোই হয়, সেই ভুট্টা যদি স্থানীয় কারখানায় প্রসেস হয়ে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে পরিণত হয়, তাহলে একদিকে যেমন কৃষকরা ভালো দাম পাবেন, তেমনি স্থানীয়ভাবে অনেক মানুষের, বিশেষ করে মহিলাদের কাজের সুযোগ হবে। এটা কিন্তু গ্রামের অর্থনীতিতে সরাসরি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। একইভাবে দারোয়ানি টেক্সটাইল মিল আবার চালু করার যে প্রতিশ্রুতি, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এই মিলটা একসময় শত শত পরিবারের ভরসা ছিল। এটাকে মডার্নাইজ করে আবার চালু করা গেলে সেটা শুধু পুরানো শ্রমিকদের মনেই আশা জাগাবে না, নতুন কাজও তৈরি করবে। এই দুটো পদক্ষেপ মিলে এই অঞ্চলের শিল্পায়নের চাকাকে কিন্তু বেশ গতি দিতে পারে। আর হ্যাঁ, ইপিজেডের নারী কর্মীদের নিরাপত্তার যে কথাটা উনি বলেছেন, সেটাও কিন্তু কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা জরুরি আর ভালো দিক। শিক্ষার সুশাসনের প্রতিশ্রুতিগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। নীলফামারীতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা, এটা তো এই অঞ্চলের মানুষের অনেক দিনের দাবি। এখনকার ছেলে মেয়েদের তো হায়ার স্টাডিজ জন্য রংপুর, রাজশাহী বা ঢাকায় যেতে হয়, যেটা অনেকের পক্ষেই আসলে সম্ভব হয় না। লোকালি একটা বিশ্ববিদ্যালয় হলে যেমন উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, তেমনি জ্ঞান বিজ্ঞান চর্চার একটা কেন্দ্র তৈরি হবে, যেটা এলাকার আর্থসামাজিক উন্নয়নেও কিন্তু পরোক্ষভাবে হেল্প করবে। এটা ব্রেন ড্রেন কমাতেও সাহায্য করবে। আর দুর্নীতির বিরুদ্ধে তার যে জিরো টলারেন্স নীতি আর স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি, সেটা তো খুবই জরুরি। তিনি যেভাবে অতীতের উদাহরণ টেনে এই মনোবীক্ষণ যন্ত্র দিয়েও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি এই কথাটা দিয়ে নিজেরা দলের একটা স্বচ্ছতার ইমেজ তুলে ধরেছেন, আর যেভাবে সাধারণ মানুষের যে প্রাপ্য অধিকার, যেমন ধরুন দুস্থ ভাতা, সেগুলো ঠিকঠাকভাবে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন, সেটা তো সুশাসনের প্রতি তার কমিটমেন্টকে স্পষ্ট করে। এই প্রতিশ্রুতিগুলো যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে মানুষের মধ্যে সরকারের প্রতি একটা আস্থা ফিরে আসবে। প্রত্যেকটা প্রকল্পেরই নিজস্ব চ্যালেঞ্জ আছে, অবশ্যই আছে, কিন্তু আমি বিষয়টাকে যেভাবে দেখছি সেটা হলো একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বা সমন্বিত উন্নয়ন দৃষ্টিভঙ্গি। আপনি যদি প্রকল্পগুলোকে আলাদা আলাদা করে দেখেন, তাহলে হয়তো প্রত্যেকটাকেই খুব কঠিন মনে হবে, কিন্তু এদের মধ্যে যে একটা পারস্পরিক নির্ভরতা আর প্রভাব আছে, সেটা একটু খেয়াল করুন। জয়গঞ্জ সেতু আর ভালো রাস্তাঘাট ছাড়া চিলাহাটি বন্দরের পুরো পোটেনশিয়ালটা কাজে লাগানো যাবে না। ঠিক। আবার বন্দর যদি চালু হয়, ইপিজেডে যদি শিল্পায়ন হয়, তাহলে লজিস্টিক্স আর ট্রেডের প্রসার ঘটবে, যেটা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে। এই ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য দরকার হবে শিক্ষিত আর দক্ষ লোকজনের, যেটা ওই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে সাপ্লাই দিতে পারে। নীল সাগরের মতো ট্যুরিস্ট স্পটের উন্নতি হলে সেটা শুধু ঘোরার জায়গায় বাড়াবে না, স্থানীয় অর্থনীতিতে নতুন ডাইমেনশন যোগ করবে, কাজ তৈরি করবে। দারোয়ানি মিল চালু হলে সেটা শিল্পায়নের গতি আরও বাড়াবে। মানে একটা প্রকল্প অন্যটার জন্য হেল্পফুল হবে, এটা একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট তৈরি করবে। তাই আমার মনে হয় এটা শুধু কিছু বিচ্ছিন্ন প্রতিশ্রুতির বাহার না, বরং একটা বেশ সুচিন্তিত সামগ্রিক উন্নয়নের নকশা। নীলফামারীর মানুষজন অনেক দিন ধরে উন্নয়নের দিক থেকে বঞ্চিত। এই অচলায়তন যদি ভাঙতে হয়, তাহলে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে একটা সাহসী আর সমন্বিত পদক্ষেপ নেওয়াটা জরুরি। অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের পরিকল্পনা আমার কাছে সেই সাহস আর দূরদৃষ্টির একটা প্রতিফলন মনে হয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, অবশ্যই আছে, প্রত্যেকটা কাজেই বাধা আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই তো নীলফামারীর যে অপার সম্ভাবনা, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। এইরকম একটা উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করাটাই তো আসলে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। অ্যাডভোকেট লতিফের দেওয়া প্রতিশ্রুতিগুলো নিঃসন্দেহে নীলফামারীর মানুষের মনে একটা আশার আলো জাগিয়েছে। এটা তো ঠিক যে নীলফামারীর ভাগ্য বদলাতে হলে কার্যকর আর দৃশ্যমান কিছু উদ্যোগ দরকার। অ্যাডভোকেট লতিফের পরিকল্পনা ভোটারদের সামনে একটা পরিষ্কার বিকল্প তুলে ধরেছে।